তুমি একটু খেয়াল করবা যে কিছু অংশ আলোচনা করব, সেটা হচ্ছে কিছু দেখো লিখেছি বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর বা প্রথম কক্ষের শক্তির মান নির্ণয়, এবং এরপরে দেখো কিছু গাণিতিক সম্পর্ক সূচক একক। মেগা ইলেকট্রন ভোল্ট, এমতে বলা হয় মেগা, ইতে বলা হয় ইলেকট্রন, ভিতে ভোল্ট, ও AMU এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এর মধ্যে সম্পর্ক। এবং পরিশেষে আমরা একটু আলোচনা ক্লাসে দেখেছিলাম সেই সূত্রটি একটু রিভিউ করে নেব আর কি। বিগত ক্লাসের ক্ষেত্রে তুমি দেখবা যে হাইড্রোজেন পরমাণু কক্ষের ক্ষেত্রে তার এই যে কক্ষীয় বেগ Vn স্কয়ার ইজিক্যাল টু E স্কয়ার ডিভাইড বাই 4πε/m/n ছিল। এরপরে আমরা কক্ষের যে ব্যাসার্ধর মান নির্ণয় করেছিলাম সেটা ছিল Rn ইজিক্যাল টু n স্কয়ার h স্কয়ার এপসিলন নট πm e স্কয়ার। এই দুটো সমীকরণ কিন্তু আমাদের প্রথমে ছিল। এরপরে আমরা দেখো আরেকটি অংশ পড়েছিলাম, সেটা হচ্ছে কক্ষপথের শক্তি En মাইনাস m e⁴ 8n স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার। দেখো তো এই যে অংশটুকুন আমি তোমাদের বলেছিলাম শেষের এই অংশটুকুন বিদ্যমান ছিল, এবং পরিশেষে তোমাদের বলা ছিল যে লাস্টে En ইজ প্রপোর্শনাল টু 1/n স্কয়ার বলেছিলাম। সর্বশেষ এই অংশটুকুন তোমাদের দেওয়া ছিল। এরপরে আজকে আমরা এখান থেকে শুরু করব যে আসলে এর মানটা কেমন আসে। মানটা অবশ্যই তোমাদের সৃজনশীল সলভ করার জন্য প্রয়োজন। আমরা মানের দিকে চলে যাব। দেখো আমরা মানের জন্য আমরা 1 নম্বর অংশ আলোচনা শুরু করব। 1 নম্বরের ক্ষেত্রে আমরা এখান থেকে উত্তরপত্র লিখতে পারি যে শক্তি লিখব, শক্তি বা ভূমিস্তরের শক্তি En ইজিক্যাল টু মাইনাস m e⁴ 8n স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার। তোমাদের মান বোঝার সুবিধার্থে আমি দেখো ডান অংশে কিছু লিখে রেখেছি। সেটা হচ্ছে m, দেখো ইলেকট্রনের ভর, এর মান হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। তারপরে দেখো E হচ্ছে ইলেকট্রনের চার্জ, এর মান 1.6 × 10⁻19 কুলম, এবং এপসিলন নটকে বলা হয় শূন্য স্থানের প্রবেশ্যতা বা ভেদনযোগ্যতা, 8.854 × 10⁻12 কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এবং H ইজিক্যাল টু 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। পরবর্তী অংশ আমাদের পরবর্তী অংশ লিখে যাবে। তো এই মানগুলো আমরা এখানে বসে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। আসো আমরা একটু শুরু করি যে মাইনাস m এর মান দেখো 9.1 × 10⁻31 ইন্টু ইলেকট্রন 1.6 × 10⁻19 টু দি পাওয়ার কত আছে 4 আছে। এরপরে দেখো 8, যেহেতু এটা আমরা নিচ্ছি 1 কক্ষপথ ভূমিস্তরের জন্য 8 1 স্কয়ার ইন্টু 6.63 × 10⁻34 ব্র্যাকেট দিয়ে তোমরা কি করবা স্কয়ার করবা। তারপরে কি আছে দেখো এপসিলন নটের মান, আমাদের মানটা এখানে দেওয়া আছে 8.854 × 10⁻12 এটা আমাদের স্কয়ার। এই অংশ দেখবা যে এখানে স্কয়ার দেওয়া আছে। আমরা হিসাবের সুবিধার্থে যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর বা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করো তাদের কিন্তু এখান থেকে মানে সমস্যা হয়। মনে রাখবা সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার যখন 100-র উপরে উঠে যায় তখন সিনট্যাক্স এরর আসবে, তুমি ট্রাই করলেও পারবা না। সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে, ম্যাথের বড় বড় পাওয়ারকে ভেঙে ছোট ছোট করে মান নির্ণয় করতে হবে। আমি সেই কাজটি তোমাদের ধারাবাহিকভাবে দেখাবো। দেখো আমরা এখানে মাইনাস লিখলাম, ডিভাইড দিয়ে নিই, তাহলে প্রথমে মান এটা আমরা এটা এইভাবে রেখে দেবো 9.1 × 10⁻31। আমরা একটু 1.6কে টু দি পাওয়ার 4 এটা করে নেব, পাওয়ারটা আমরা আলাদা করে নেব। দেখো 1.6 টু দি পাওয়ার 4 এটা আসে হচ্ছে 6.55, আমরা এইটুকুন রাখলাম ইন্টু 10 টু দি পাওয়ার। দেখো এই পাওয়ারের ক্ষেত্রে তোমাদের বলেনি, এখানে দেখো -19, এখানে 4 আছে, অর্থাৎ 19কে তুমি 4 বার নিবা, 19কে জাস্ট অনলি 4 বার যোগ করতে পারো, অর্থাৎ জাস্ট 4 দিয়ে গুণ দিতে পারো। আমি একটু গুণ দিয়ে দেখলাম, দেখো 10 টু দি পাওয়ার কত আসে, 4 নাম কত হয় 36-এর 6, হাত থাকে 3, 4 একে 4 আর 3 কত হবে 7, অর্থাৎ -76। পরবর্তী অংশ তুমি দেখো যেখানে 8 থাকবে, 1কে যদি স্কোয়ার করো 1 হয়, 6.63কে তুমি স্কোয়ার করবা, 6.63 স্কোয়ার, এটা করলে আসে 43.95 ইন্টু তুমি দেখো যে এখানে স্কোয়ার করলে মাইনাস কিন্তু মাইনাসে থেকে যাবে,
তাহলে আমরা মাইনাস রাখলাম, 34কে 2 বার নেবা, তাহলে 34 2 বার কত হয় তোমার 68 হচ্ছে, 68 হয়। তারপরে তুমি দেখো আরেকটু অংশ আছে, এটা 8.854কে তুমি স্কোয়ার করে নেবা, সেক্ষেত্রে তুমি দেখবা 8.854 স্কোয়ার করলে মান আসে 78.39 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানেও দেখো পাওয়ার আছে, 12 স্কোয়ার আছে, তাহলে 12 স্কোয়ার করলে কত হবে -24। এখন আমরা যে কাজটি করব, আমরা 9.1 এবং 6.55কে গুণ করে নেব। আমরা এখানে একটু দেখব, দেখো যে 9.1 তোমরা একটু ক্যালকুলেশন নিজে থেকে ট্রাই করতে পারো কেমন হচ্ছে। 9.1 ইন্টু 6.55, এটা স্কোয়ার করলে আসে হচ্ছে 59.605। মনে রাখবা দশমিকের পরে যে কোনো সময় মানের একটা ভ্যারিয়েশন হয় বা কম্পেয়ার হয়, এটা কাছাকাছি মান নেওয়া যায়। তো এখানে দেখো -10 টু দি পাওয়ার 31, -10 টু দি পাওয়ার 76, তাহলে উভয়টাই পাওয়ারে মাইনাস আছে, তাহলে তুমি কি করবা, যোগ করবা। যারা হচ্ছে বিষয়টা একেবারে কম বুঝো তারা একটু খেয়াল করতে পারো, তোমাদের অ্যাডমিশনের কাজে লাগবে। ইন্টু দেখো 10 টু দি পাওয়ার -76, তো এইটাকে দেখো পাওয়ার 10 10ই থাকবে, পাওয়ার দুটো কী করবো -31 -76, তাহলে দেখবা 10 টু দি পাওয়ার কত হয়, 6 একে 7, 7 3 কত হয় 10, অর্থাৎ 107 হয়। এগুলো তুমি মুখে মুখে করে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি দেখো 10 টু দি পাওয়ার -107 হলো। এরপরের অংশ তুমি হচ্ছে এই যে আমরা 3টা মান গুণ করব, 1টা 2টা এবং 3টা, আমরা এই গুণ করে মান কত আসে লিখব, 8 ইন্টু 43.95 ইন্টু 78.39, এটা আমাদের আসে 2756.1.92। এবার দেখো 10 টু দি পাওয়ার কত, এখানে 10 টু দি পাওয়ার 6 to 8 আছে, এখানে 10 টু দি পাওয়ার -24, তাহলে 8 আর 4 কত হবে 12, 2 হাতে থাকে কত 1, 6 আর 2 8 আর কত হবে 9 হবে। এইটা এতটুকুন থাকলো। তার পাশাপাশি আমরা এখানে একটু কাজ করে নেব, আমরা একটু কাজ করব হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ দিয়ে নিই, ভাগ দেওয়ার পরে আমরা একটু কথা বলে দেখো 59.605 ভাগ 27561 এটা ভাগ দিলে আমরা পাই হচ্ছে -2 পয়েন্ট, এটা 1625 আসছে, আমরা লিখে নেব হচ্ছে 17 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু দেখো 10 টু দি পাওয়ার কি আছে 10 টু দি পাওয়ার -107 ইন্টু দেখো নিচে আছে 10 টু দি পাওয়ার -92, ওপরে উঠলে কি হবে প্লাস হয়ে যায়, 10 টু দি পাওয়ার 92 হচ্ছে। তুমি একটু খেয়াল করো -2.17 ইন্টু 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 7 107 কত হচ্ছে তোমাদের 10 টু দি পাওয়ার -110 ইন্টু 10 টু দি পাওয়ার 92। এবার তুমি একটু কাজ করবে, এবার আমরা একটু পাশে লিখবো আর কি, পাশে কেমন দেখা যায়। পাশের ক্ষেত্রে তুমি একটু দেখো যে আমরা এই সাইডে একটু অংশটুকু লিখবো, ওই ফিনিশিং থেকে লিখে অংশটুকু শেষ করবো। সেটা হচ্ছে দেখো যে E1 ইজ ইকাল টু -2.17 ইন্টু 10 টু দি পাওয়ার। তুমি এক কাজ করো, দেখো এখানে আছে 110 আর এখানে আছে 92, বিয়োগ করলে কত হয় দেখো, এখানে 92 8 18 হয় মাইনাস, অর্থাৎ দেখো -18। দেখো শক্তির একক কি বলো তো, জুল হয়। তো এখান থেকে আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসবো, এই জন্য যে কাজটি করতে হবে 2.17 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ডিভাইড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইলেকট্রন ভোল্ট। মনে রাখবা জুল থেকে যখন ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে যেতে হয় তখন ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে হয়, এবং ইলেকট্রন ভোল্ট থেকে যখন তুমি জুলে চলে যাবা তখন এই সংখ্যা দ্বারা তোমাকে কী করতে হবে, গুণ করতে হবে। আমরা এটা ভাগ দিয়ে দেখে নিই, মাইনাস থাকবে, আমরা 2.17 ভাগ 1.6 এটা দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 1.356 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো উপরে আমাদের 18 থাকবে এবং ইন্টু 10 টু দি -19, এই 19টা উপরে উঠলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে +19 তুমি কি লিখতে পারো, এইটা অংশ নিতে পারো ইলেকট্রন ভোল্ট -1.356 ইন্টু 10 টু দি পাওয়ার জাস্ট অনলি কত থাকে 1 ইলেকট্রন, তার মানে 10 থাকে। দেখো
19 হচ্ছে প্লাস, 18 হচ্ছে মাইনাস, বাদ দিলে শুধুমাত্র 10 থাকবে। তাহলে মাইনাস তুমি লিখতে পারো 13.56 ইলেকট্রন ভোল্ট। এটাকে লিখতে পারো সর্বসম দিয়ে লিখতে পারো E1 সর্বসম হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। দেখো এই মানটি হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের মান। এই মানটি খুবই গুরুত্বপূর্ণ। এই যেভাবে তোমাদের সলিউশন দেখানো হয়েছে তুমি পর্যায়ক্রমে করতে পারো ক্যালকুলেশন। এই পর্যায়ভিত্তিকভাবে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তুমি দেখবা তুমি যদি একবারে ক্যালকুলেটারে কাজ করো তাহলে আসবে না মান, এটা সিনট্যাক্স এরর আসবে। তুমি ভেঙে ভেঙে ছোট করে করবা, ম্যাথ আসবে। এবং এই মনে রাখবা যে হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থায় তার শক্তির মান হচ্ছে E1 = -13.6 ইলেকট্রন ভোল্ট। মনে রেখো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় এই মানটি অনেক সময় মাইনাস দেওয়া থাকে না, বাট তুমি যখন ক্যালকুলেশন করবা তখন অবশ্যই তোমাকে মাইনাসের মান দিয়ে নিতে হবে। তাহলে আমরা এতক্ষণে যে অংশটুকুন বের করলাম সেই অংশটুকুনের মানটি আমরা আরেকবার লিখে একটু তোমাদের সৃজনশীলের যে প্যাটার্ন, প্রায় 4টা সৃজনশীল প্রশ্ন আছে যেটা একই প্যাটার্নে তোমাকে ম্যাথ করতে হবে, সেই প্যাটার্নের অংশটুকুন আমি বলে দিচ্ছি। কিভাবে বলি একটু খেয়াল করবা। মনে করো এরকম একটি কক্ষপথে আছে, একটা প্লাস নিউক্লিয়াস আছে, এটা তার 2টা কক্ষপথ নিলাম। আমি যদি n = এটাকে 1 বলি, এটাকে যদি বলি n = 2, দুটো বলি, কোন একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যেতে চায় তাহলে তার শক্তির মান কত প্রয়োজন হবে সেই জিনিসটা একটু দেখাবো। এর জন্য তোমাকে প্রথমে যে অংশটুকুন বলতে হবে, প্রথমের অংশটুকুন আসবে এতটুকুন, যে হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থা শক্তি তোমাকে লিখতে হবে এমনটি: হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থায় শক্তির মান। দেখো তুমি ভূমি অবস্থা লিখতে পারো, প্রথম কক্ষপথ লিখতে পারো এবং উত্তেজিত অংশ লিখতে পারো, এটা তোমার ইচ্ছা আর কি। এর মান তুমি কত পেয়েছো? E1 = -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন তুমি লিখতে পারো এরকম: অতএব দ্বিতীয় কক্ষপথের শক্তি, দ্বিতীয় কক্ষপথের শক্তি। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে দ্বিতীয় কক্ষপথের শক্তির ক্ষেত্রে E2 হয়, এখানে হয় E1/n²। n এর মানটি কত থাকবে? আমাদের 2 থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি E2 = E1 এর মান দেখো -13.6 আর n হচ্ছে 2²। দ্বিতীয় কক্ষপথ বললে 2। মনে রাখবা প্রথম দ্বিতীয় আমরা লিখেছি, তোমাকে যদি কখন বলে দ্বিতীয় থেকে তৃতীয় যেতে হয় তাহলে প্রথমে কি করবা? দ্বিতীয়র মান বের করে নেবা, তারপরে তোমাকে 3 দিয়ে মান বের করতে হবে। তাহলে তোমরা দেখো একটু যে E2 = -13.6 ডিভাইড বাই এটা কত হয়? 4। 13.6কে তুমি ভাগ দাও, দেখো 3.4 আসবে সম্ভবত আর কি। তোমরা একটু ভাগ দিয়ে দেখে নিতে পারো। 13.6 ভাগ 4 -3.4 ইলেকট্রন ভোল্ট আসবে এতটুকুন। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথের শক্তির মান। এই দ্বিতীয় কক্ষপথের শক্তির মানের ক্ষেত্রে তোমাকে এখন যেটা বের করতে হবে, যে মানটাও কিন্তু এই অধ্যায়ের জন্য একেবারে নির্দিষ্ট, তুমি এভাবে লিখতে পারো অতএব ইলেকট্রন লিখবা। ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তির মান ই লিখবা। ই লিখবা E2 হচ্ছে E1। এই প্রয়োজনীয় শক্তি মান হচ্ছে নির্দিষ্ট। E2 এর মান দেখো -3.4 মাইনাস, এবং E1 এর মান তুমি কিভাবে নিবা? -13.6 ইলেকট্রন ভোল্ট -3.4 প্লাস 13.6, এটা দেখবা বিয়োগ করলে এখানে আসে 10.2 ইলেকট্রন ভোল্ট। এটা মান হচ্ছে নির্দিষ্ট
2 ইলেকট্রন ভোল্ট হয়। কোনো পরমাণু কক্ষপথ ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যেতে হলে তার শক্তির মান থাকে হচ্ছে নির্দিষ্ট। তুমি যে 4টি সৃজনশীল প্রশ্ন সলভ করবা তার প্রায় প্রতিটির ক্ষেত্রে তোমাকে এই অংশটুকু ম্যাথ করে আর একটা সূত্র বসিয়ে ম্যাথ অ্যাপ্লাই করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের প্রথম অংশের আলোচনা। আমরা এখন দ্বিতীয় আলোচনা শুরু করব। দ্বিতীয় আলোচনার ক্ষেত্রে দেখো কিছু গাণিতিক সম্পর্ক সূচক একক। কিছু গাণিতিক সম্পর্ক সূচক এককের ক্ষেত্রে আমরা প্রথমে যে অংশটুকু আলোচনা করতে চাই সেটা হচ্ছে জুল ইলেকট্রন ভোল্ট ও মেগা ইলেকট্রন ভোল্টের মধ্যে সম্পর্ক। দেখো আমরা প্রথমে যে অংশটুকু নেব সেটা হচ্ছে জুল ইলেকট্রন ভোল্ট ও মেগা ইলেকট্রন ভোল্ট এর মধ্যে সম্পর্ক সূচক একক। এই এককের জন্য আমরা এককটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বিভিন্ন ধরনের ম্যাথের জন্য প্রয়োজন হবে। তুমি একটু খেয়াল করো, আমরা প্রথমে লিখব হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এটা বাংলায় লিখে নিতে পারি এমনটি 1 ইলেকট্রন ভোল্ট, মানে 1 ইলেকট্রন, তুমি ভোল্ট না দিলেও নিতে পারো। 1 ইলেকট্রন এর চার্জ তুমি এভাবে লিখতে পারো, ইলেকট্রনের চার্জ ইনটু হচ্ছে 1 ভোল্ট। তাহলে তুমি দেখো 1 ইলেকট্রনের চার্জ, আমরা ইলেকট্রনের যে চার্জের মান নিয়েছিলাম 1.6 × 10⁻19 কুলম। দেখো আমরা ইলেকট্রনের নিচে আর একটি মান লিখে রাখছি, এটা হচ্ছে এক্সাক্ট মান। আমরা এক্সাক্ট মান নিয়ে কাজ করব, অর্থাৎ 1.602 × 10⁻19 × 1 ভোল্ট। এই দুটো যদি তুমি গুণ করে দেখো 1.602 × 10⁻19 এইটা আসে। তুমি দেখো এই মানটি আসলো আমাদের, এটার এক হচ্ছে জুল। একটু খেয়াল করবা যে 1 ইলেকট্রন ভোল্টের মান হচ্ছে 1.602 × 10⁻19 জুল। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসে, পাশাপাশি অ্যাডমিশন পরীক্ষা আসে, সে অংশ তোমাদের একটু মান বের করে দেখাই। সেটা হচ্ছে দেখো 1 ডিভাইড বাই এই মানটাকে তুমি এই 1-এর নিচে ভাগ দিয়ে দেবা। তুমি যদি পর্যায়ক্রমে লিখতে চাও 1 ইলেকট্রন ভোল্ট বা 1 ইলেকট্রন ভোল্ট লিখতে পারো। 1 ডিভাইড বাই তুমি লিখবা 1.602 × 10⁻19। এখান থেকে ইলেকট্রন ভোল্ট, আর এপাশে থাকবে শুধু হচ্ছে 1 জুল। আমরা মূলত 1 জুলের মানটা নির্ণয় করবো আর কি, 1 জুলের মানটি কত আসে দেখার জন্য। তোমরা একটু ভাগ করে দেখতে পারো, 1 ভাগ 1.602, এটা মান আসে হচ্ছে 0.624 ইন্টু দেখো 10⁻19 নিচে আছে, এটা উপরে উঠলে হবে হচ্ছে প্লাস 10⁻19 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ তুমি খেয়াল করো 1 জুলের ভ্যালু তুমি কত পাচ্ছ, 0.624 × 10⁻19 ইলেকট্রন ভোল্ট। এই মানটি হচ্ছে নির্দিষ্ট। এটা তোমাদের এমসিকিউ এবং অ্যাডমিশনের প্রয়োজনের জন্য গুরুত্বপূর্ণ আর কি। তো এরপরে আমরা যে অংশটুকু তোমাদের দেখাবো মেগা ইলেকট্রন ভোল্ট, এই অংশটুকু নিয়ে তোমাদের আলোচনা করব। দেখো মেগা ইলেকট্রন ভোল্ট কেমন আসে। ওয়ান মেগা ইলেকট্রন, ELECTRON ইলেকট্রন VOLT ভোল্ট, এটাকে বলা হয় 1 MEV, 1 মেগা ইলেকট্রন ভোল্ট বলা হয়। তোমরা একটু দেখো যে 1 মেগা অর্থাৎ 10⁻6 ইলেকট্রন ভোল্ট, তাহলে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। তো 1 ইলেকট্রন ভোল্ট সমান কত, আমরা একটু আগে দেখলাম যে 10⁻6 × 1.602 × 10⁻19 এই পরিমাণ ছিল, 1.602 × 10⁻19 জুল ছিল। তো এক্ষেত্রে দেখো একটু যে আমরা 10⁻6 পজিটিভ মান, 10⁻19 নেগেটিভ মান, তাহলে আমরা প্রথমে লিখব 1.602। দেখো 10⁻6 এটা প্লাস মান, 19 মাইনাস মান, তাহলে আমরা লিখতে পারি 10⁻- কত হবে 13 জুল পাচ্ছি। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইজিক্যাল টু মান হচ্ছে 1.602 10⁻13 জুল। এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা নতুন একটা সম্পর্ক দেখব, সেটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট ও অ্যাটমিক মাস ইউনিট এর আচ্ছা
দেখো যে মেগা ইলেকট্রন ভোল্টের মান 1.602 ×10⁻⁻13 জুল। এই মানের জন্য আমরা পরবর্তী অপশন চলে যাব। দেখো পরবর্তী অপশনের ক্ষেত্রে আমাদের এই মানটির ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি যে আমরা জানি, দেখো আমাদের এই অংশটুকু মোটামুটি হয়েছে, আমরা মেগা ইলেকট্রন ভোল্ট ও অ্যাটমিক মাস ইউনিটের মধ্যে সম্পর্ক আলোচনা করব। তো আমরা একটু বলতে পারি এমনটি, দেখো যে এম মেগা ইলেকট্রন ভোল্ট ও অ্যাটমিক মাস ইউনিট, এই অংশটুকুন আমরা এভাবে লিখতে পারি এটিও এমআইসি অ্যাটমিক মাস ইউএনআইটি ইউনিট, এর মধ্যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখো আমরা ডানে একটু মান লিখে রেখেছি এইটা এখানে। তো প্রথমে লিখব যে আমরা জানি দেখো 1 AMU 1.66057 ইন্টু 10⁻27 কেজি, এবং বেসিক্যালি তোমরা এই মানটা এই সরাসরি লিখে নিতে পারো, যেমন সি অর্থাৎ আলোর বেগ 2.9979 ইন্টু, তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমরা তো জানি আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, কিন্তু এটা ছাড়াও আলোর মান হচ্ছে 2.9979 হচ্ছে এক্স্যাক্ট মান, অর্থাৎ নির্দিষ্ট একটি মান আছে। তো আমরা এই দুটো নিয়েই আমরা ক্যালকুলেশনের জন্য একটু চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা দেখব যে এক অ্যাটমিক মাস ইউনিট ভরের সমতুল্য শক্তি। সেক্ষেত্রে বলতে পারি 1 অ্যাটমিক মাস ইউনিট ভরের সমতুল্য শক্তি, ভরের সমতুল্য শক্তি অর্থাৎ E = mc²। এই মানটি আমরা লিখে নিতে পারি, এই মানটিকে আমরা m দ্বারা প্রকাশ করব। তুমি দেখো এইটা 1.66057 10⁻27 ইন্টু 2.9979 ইন্টু 10⁸ স্কোয়ার। আমরা 1.66057 ইন্টু 10⁻27 ইন্টু এই মানটি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে আর কি। তোমরা একটু ক্যালকুলেশন করতে পারো, 2.9979 স্কোয়ার 8.98 ইন্টু 10⁻8কে তুমি স্কোয়ার 8×8 এভাবে করবো না, এই পাওয়ারের জন্য মানটা ডাবল নেবা আর কি, 16 এতটুকুন আসলে আমরা এই অংশটুকুন এবং এই অংশটুকুন গুণ করে নেব, পরবর্তীতে আমরা পাওয়ার অংশটুকুন নিতে পারি। তোমরা একটু ক্যালকুলেশন করতে পারো 1.66057 ইন্টু 8.98 1.66057 ইন্টু 8.98 14.91 1.4924 ইন্টু 10⁻10 এই অংশটুকুন আসবে। দুটো ক্যালকুলেশন করে যদি হচ্ছে তুমি একবারে করো 1.49 এই অংশটুকুন আসবে। এই অংশের পরের ক্ষেত্রে আমরা জুল থেকে একবার একটু কাজ করব, জুল থেকে 1.4924 ইন্টু 10⁻10 ডিভাইড বাই 1.602 ইন্টু 10⁻13 আমরা যে আগের মান একটা বের করেছিলাম সে ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই মানটি হচ্ছে তোমাদের নির্দিষ্ট একটি মান। এই মানটি যে কোনো ভরের শক্তি সমতুল্য শক্তির মানের ক্ষেত্রে এই মানটি বলা হয়ে থাকে যে ই এর যে মান আছে সে মানটি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এই সমতুল্য শক্তির মান হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই মানটি হচ্ছে পরমাণু শক্তির জন্য পরিপূর্ণভাবে হচ্ছে একটি নির্দিষ্ট মান। এই পরিপূর্ণভাবে নির্দিষ্ট মান তোমার সমতুল্য শক্তি ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা লাগবে। তো আসো এর পরের অংশটুকু নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। পরের অংশ ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় অংশটা নিয়ে আলোচনা করব, যেটা আজকে তোমাদের শেষ অংশ। দেখো তেজস্ক্রিয়তার ক্ষেত্রে বলা যায়, তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তার ক্ষেত্রে বলা যায় কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে
কোনো কণা বা রশ্মি নির্গত হওয়াকে তেজস্ক্রিয়তা বলা হয়। তাহলে প্রথমত সংজ্ঞা ক্ষেত্রে এরকম আসলো যে কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে কোনো কণা বা কোনো রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা, এবং যে সকল পদার্থ থেকে এই সকল কণা বা রশ্মি নির্গত হয় তাহাকে বলা হয়ে থাকে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এই তেজস্ক্রিয়তা মূলত দুই প্রকার হয়। একটা দেখো যে তেজস্ক্রিয়তাকে বলা হয় দুই প্রকার, তেজস্ক্রিয়তা দুই প্রকার। প্রথম হচ্ছে 1 নম্বর দেখবা, এটাকে বলা হয় কৃত্রিম, আর্টিফিশিয়াল, কৃত্রিম তেজস্ক্রিয়তা 2, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। আচ্ছা দেখো, আমরা দুটি তেজস্ক্রিয়তার প্রকারভেদের ক্ষেত্রে দুটি পেয়ে যাই। একটাকে বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তা কাকে বলা হয়? দেখো, পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে যে সকল তেজস্ক্রিয় পদার্থ তৈরি করা হয় তাকে বলা হয়ে থাকে কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম মানে কি? আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি, অর্থাৎ পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে যে সকল প্রক্রিয়ায় কৃত্রিমভাবে তেজস্ক্রিয় পদার্থ তৈরি করা হয় তাকে বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয়তা। এবং এর পরবর্তী সময় একটু দেখবা যে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কাকে বলা হয়। প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত যে সকল পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। আমরা এই তেজস্ক্রিয়তার ব্যবহারিক এককের দিকে একটু যাব, যে তেজস্ক্রিয়তার ব্যবহারিক একক মূলত দুই প্রকার। তেজস্ক্রিয়তার এককে দুই প্রকার বলা হয়। তেজস্ক্রিয়তার একক দুই প্রকার। নাম্বার 1 আমরা বলতে পারি এরকম, বা এ দিয়ে লিখলাম আর কি। একটাকে বলা হয় কুরি, কুরি বা CI দ্বারা প্রকাশ করা হয়। আর একটা বলা হয় বেকেরেল, বেকেরেল, যাকে বলা হয় BQ। দেখো তেজস্ক্রিয়তা তাহলে কয়টি একক পাওয়া যায়? মূলত হচ্ছে একটা কুরি, একটা বেকেরেল। এই কুরি এবং বেকেরেলের ক্ষেত্রে দুটি একক দুই প্রকার আছে। তো তোমাদের ক্ষেত্রে আমি এতটুকুন বলি যে আগামী ক্লাসে তোমাদের এই কুরি এবং বেকেরেলের মধ্যে সম্পর্ক, পাশাপাশি তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র এবং যে আলফা, বিটা ও গামা রশ্মি আছে, এই 3 প্রকার গামা রশ্মির ক্ষেত্রে আলোচনা করা হবে। আজকে যে অংশটুকুন আলোচনা করা হলো এই অংশটুকুন অনেক গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যদি একটু দেখো মনোযোগ সহিত তাহলে পরবর্তী সময়ে আরেকটু ভালো করে পড়তে পারবা, বিশেষ করে ক্যালকুলেশনগুলো সুন্দর করে করতে পারবা। তো আজকে তোমাদের এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ সুন্দর থাকো এবং পরবর্তীতে তোমাদের যে অ্যাকাউন্টিং ক্লাস আছে সেটা দেখার তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালাম। তোমরা যে কাজগুলো আমরা আজকে করেছি এই কাজগুলো বাড়িতে আবার বসে একটা কাজ করবা, বাসায় বসে বসে এই ক্যালকুলেশনগুলো আবার তুমি আরেকবার করবে, এটাই তোমাদের মূলত বাড়ি কাজ থাকবে। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো এবং ভালো থাকো, এই আশা থাকবে, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।